মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। কি অবস্থা? ভালো? ভাই কি টেনশনে আছেন না? কোনো কেমন জানি আপনাকে একটু বিরক্ত লাগছে। আছে এটা অঙ্গ আছে না, বিভিন্ন পেজগি টেজগির মধ্যে থাকতে হয়। বস আজকে তো একটা খুব ভালো ঘটনা ঘটছে। কি হয়েছে? যে আমাদের ওই যে খন্দকার মামার ওখানে হিলোল আছে না, তো মিষ্টি কিনে নিয়ে আসছে, আবার মোশারফকে সাথে করে মেসের মধ্যে ঢুকে গেল। আপনি ব্যাপারটা চিন্তা করেন জাস্ট, যে জায়গায় বস আপনি শিয়াব ভাই এখন পর্যন্ত মেসের দরজার কাছাকাছি যেতে পারে নাই। আমার কথা নাই বাদই দিলাম, কোথাকার কোন হিল্লোল মোশারফ ঢুকে যাবে? ভাই তাহলে ফালায় দেই। আরে না, মাথা গরম করিস না ভাই, আমার কল দিছে আর কি, আমি যাই বস। তুমি শিওর যে ও গেছিল? একদম 100%, কিন্তু বস একটু দেখেন যাতে এটা আমি বলছি অন্য কোনো। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। গান গায়ে তোর পেট ভরবে না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আচ্ছা, অল্প টাকায় ভালো খাবার কোথায় পাওয়া যায় বলতে পারেন? অল্প টাকায় ভালো খাবার খেতে হলে চাঙ্গারপুলে যেতে হবে। আপনি কি খেয়েছেন? আমার খাওয়া নিয়ে আপনার ভাবতে হবে না ভাই, শুধু নিজেকে নিয়ে ভাবলে তো হবে না, সবাই যদি সবার জন্য ভাবতো তাহলে আমাদের সমাজের অবস্থা এরকম হতো না। আসেন আসেন, চলেন যাই, চলেন চলেন, কথা বলুন না। আপনি জানেন আমি আজকে মহা খুশি, আমি এক বসায় 7টা কবিতা লিখে ফেলেছি। আমি এখন এক একটা করে আপনাকে শোনাবো আর আপনার সবগুলো শুনতে হবে। আমি কি কি নিয়ে কবিতা লিখেছি আপনি জানেন? আমি প্রকৃতি নিয়ে, আমি প্রথমটা আজকে থাক, আমি ঠিক কবিতাটা আজকে শুনতে যাচ্ছি না, আমি আসি, আপনি থাকেন। কেন কেন শুনবেন না? আপনি শুনেন, আমি বলবো আপনি শুনবেন। আমি মানে ঠিক কবিতা তো আর পালিয়ে যাচ্ছে না, শুনতে পারবো, আরেকদিন শুনি। 1 মিনিট, আপনার কি হয়েছে বলেন তো? আমার কিছু না, জীবন, মানুষের জীবন তো বহমান, এক ধরনের অনিশ্চয়তা। মানুষ তো জানে না যে তার এক জীবনে কে কি করতে পারে। নিজাম ডাকাতের মতো মানুষ যেমন আউলিয়া হয়ে যেতে পারে, আবার পরম ধার্মিক লোকও চরম পাপ করতে পারে। কবিতা নিয়ে আপনার কারবার, আপনি বুঝবেন। আমি জানি এখনো আসে নাই। আপনার আইডিয়া ভুল। কবিতা চলে আসছে, প্রথম মাথায় আসছে, তারপরে কলমে আসছে, তারপরে কাগজে আসছে। এখন কবিতাটার শিরোনাম আমি দেখেছি কি জানেন? অন্যের বাড়ি নিজের ঘর। এখন দয়া করে কবিতাটা আপনি শুনেন। বাড়িওয়ালা নোটিশ করেছে, চোখ রাঙিয়েছে, শাসিয়েছে, বাড়ি ভাড়া বাকি আছে 9 মাসের কিংবা 11 মাসের। বাড়িওয়ালা এও বলেছে, চোখ রাঙিয়ে শাসিয়ে গিয়ে বলেছে, বাসার আসবাবপত্র মালপত্র যা আছে সব রাস্তায় ফেলে দেবে যদি না বাড়ি ভাড়া পরিশোধ করা হয়। বাড়ি ভাড়া বাকি আছে 9 মাসের কিংবা 11 মাসের। ভাড়াটিয়ে তখন বলছে বাড়িওয়ালাকে, অবশ্যই অবশ্যই ভালোবাসা পেলে নিশ্চয়ই নিশ্চয়ই অন্যত্র চলে যাব। ভালোবাসা মানে ভালো বাড়ি নয়, ভালোবাসা, প্রেম। বুঝতে পেরেছেন খন্দকার সাহেব? 17 ঘন্টা টাইম দিলাম তোমার। কেন?
মোশাররফের বাচ্চাকে আমি এলাকা থেকে চলে যেতে বলছি এবং এই দায়িত্বটা আমি তোমাকে দিতে চাই। মানে হঠাৎ করে মোশাররফকে কেন আপনি এলাকা? কোনো কথা আমি বলতে চাই না, শুনতে চাই না, মানতে চাই না। আমি শুধু তোমাকে বলতে চাই 17 ঘন্টা। 17 ঘন্টা ওরা খুব দুস্থ ভাইয়া। 17 ঘন্টা টাইম দিলাম। 1 মিনিট কথা বলবো, 1 মিনিট কমে যাবে। যাও। আর যেতে বলছি না ভাই, একটু কি কোনো কথা নাই। যা, চলে যাও, চলে যাও, চলে যাও। মোশাররফ এর মধ্যে যদি না যায় তাহলে অন্য কথা। এই রূপক, এই তোর আসার কথা না? আমি অপেক্ষা করতেছি না। কি হয়েছে? বেশি জ্বর? না, জরুরি কিছু না, এমনি ডাকছিলাম। আচ্ছা ঘুমা তুই, অসুবিধা নেই। হ্যাঁ বলো। বন্ধু, কি খবর? কোথায় তুমি? কেন বলো তো? তোমার তো অনেক বিপদ। বিপদ? হ্যাঁ, অনেক বড় বিপদ। কিসের বিপদ বলো তো? সেটা তো সাক্ষাতে বলতে হবে। আরে না, আমি তুমি থাকতে আমার কিসের বিপদ? কোনো বিপদ নাই। তুমি আসো, চলে আসো তো। মানে? তোমার না। তুমি কোথায় আছো? ওই আমি 13 নম্বর গলিতে আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসো, চলে আসো, কথা আছে। ওকে। তোর নাম কি বিনয় কুমার হর? না না ভাই না। তুই পকেট মারবি কেন? ভাই ভাই স্যার, পকেট মারার জায়গা আছে না? এটা পকেট মারার জায়গা? মাফ করে দিন ভাই। ভাই মাফ করে দিন ভাই। এটা কি বাস স্টেশন? না ভাই না। না ভাই। রেল স্টেশন? না ভাই না। ভাই মাফ করে দিন ভাই। বিনয় কুমার হর তুই? ভাই ভাই মাফ করে দিন ভাই। ভাই মানি ব্যাগ আপনি লয়ে লন ভাই। তুই সত্যি সত্যি বিনয় কুমার হর না? না ভাই। কারণ উনি অনেক গাগুলো, উনি এই জায়গায় পকেট মারবো না। মানে পকেটে ঢুকা। ঠেকাবি না, এমন একটা থাপ্পড় তুমি ঠেকাবি না, নাহলে অনেক মারবো। যা। কি কোনো সমস্যা? না, বিনয় কুমার হরের খালাতো ভাই আসছিল আমার সঙ্গে বাটপাড়ি করতে। বিনয় কুমার হোর? সেটা আবার কি? আছে আমার পরিচিত একজন। বলো, কি বিপদ? কি সেটা তো একটা সমস্যায়, মানে বিপদটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। তোমাকে এই এলাকা ছেড়ে যেতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে কোচি মামার মহিলা হোস্টেল থেকে তোমাকে চলে যেতে হবে। তো অষ্টম আশ্চর্য হয়ে গেল। মানে তুমি তোমার মুখ থেকে যে কথাটা শুনলাম যে আমার এই হোস্টেলে থাকতে পারবো না, এটা অষ্টম আশ্চর্য। আর সপ্তম আশ্চর্য কি জানো? কি? কোচি মামা তার হোস্টেলের সব মেয়েদের নিয়ে 52 বাজার 53 গুলি এয়ার বাইকে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত ঢাকা সব। তুমি আসলে অনেক ভালো একটা মানুষ, আর আমি তোমাকে আসলে পছন্দ করি। দেখো তারেক তোমার ব্যাপার অনেক কিছু জেনে ফেলছে, যে তানজিকের সাথে ঘোরা বা সব কিছু মিলিয়ে ও তো একটা ডিস্টার্ব এলাকায়। ও চাচ্ছে না যে তুমি কোনোভাবে থাকো, কিন্তু তারপরেও শোনো, ওকে এটা ধরো, এর মধ্যে একটা বোরখা আছে। তুমি কয়েকটা দিন এই বোরখার মাধ্যমে তুমি ঢোকা এবং বের হওয়া, এই দুটা কাজ করবা, বুঝতে পারছো? এটা কি সম্ভব? আসলে অসম্ভব না, তুমি পারবা। তুমি ঢুকবা, বেরোবা, আমি কোচি মামাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, বাদ বাকিটা দেখি কি করা যায়। আচ্ছা, তারেক কি এলাকায় আছে এখন? হ্যাঁ। ওকে, নতুন জিনিস দেখি। ওকে, তাহলে আমি জায়গা। হ্যাঁ যাও। রূপক, তোরা একটু অ্যালার্ট থাকিস, সামনে আমার একটু ঝামেলা হতে পারে।
দেখি আমি জানাবো। রাখলাম ভাই। বাবা ঘরে চলো, খাবে। সমস্যা হলো দুটো, একটা হলো ললিতবিহীন মূর্খ কচি খন্দকার, আর একটা হলো তোর মা জ্ঞানের সূর্য সৌর পরিবারের কর্ত্রী। বাদ দাও তো বাবা, মা তো ওই রকমই, সারাদিন কাজে কর্মে এত ব্যস্ত থাকে, এই জন্যই মন মেজাজ খারাপ হয়ে থাকে। আর আমি কিরকম? আমি তো তরল পদার্থ, যখন যে পাত্রে রাখা হয় সে পাত্রের রূপ ধারণ করি, তাই না? আমার কি দোষ? হ্যাঁ, আমার কবিতা শুনেই তো তোর মা আমাকে বিয়ে করেছিল, ভালোবেসেছিল। আমি তো বিয়ের আগে তোর মাকে বলেছিলাম যে কবিতায় আমার ধ্যান, কবিতায় আমার সাধনা, কবিতা ছাড়া আর আমি কিছু করতে পারবো না। কিন্তু এখন দেখি তোর মা আমার আসল কবিতার শত্রুই হয়ে গেল। বাবা, মা তোমাকে এখনো অনেক ভালোবাসে। আরে রাখ তো ভালোবাসা। তোর মা কি ভালোবাসে জানিস? তোর মা ভালোবাসে টাকা। টাকা মানে কি? টাকা মানে যশ, খ্যাতি, প্রাচুর্য। তোর মাকে এখন সম্মান করে চলতে হবে, বুঝতে পেরেছিস? স্যাড, খুবই দুঃখিত, আমার সত্যি খুব খারাপ লাগছে। এই হোস্টেলের ৯৫% মেয়ের বিবাহ আমি দিয়েছি, কিন্তু কি হলো? হ্যাঁ, আমি তোমার বিবাহ দিতে পারলাম না। ভেরি স্যাড। মামা, এখনো তো সুযোগ আছে। কিভাবে? আপনার হাত দিয়ে আমার আর হিলালের বিয়ে দিয়ে হবে। তোমার কি মনে আছে এই হোস্টেলে যখন তুমি ঢুকেছিলে তখন একটি শর্ত ছিল, এখানে কেউ প্রেম করতে পারবে না? মামা, মানে হিলাল যখন গ্রামে ছিল তখন কিন্তু আমাদের রিলেশনটা ছিল, এরপর তো দুবাই চলে যায়, তারপর আমাদের কোনো যোগাযোগ হয়নি। কিন্তু এমন না যে এখন আমাদের মধ্যে প্রেম আছে, কিছুই নেই। গুড গুড, এটাই তো আমি চাচ্ছিলাম। নো প্রেম, নো ভালোবাসা। ভাই 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 ভাই, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কিরে চাবাস, কেমন আছো? তুই কবে এলি জেলের থেকে? এই তো আজকে আইলাম আর। ঠিক আছে, তারপরে কি অবস্থা ভাই? অবস্থা ভালোই। আচ্ছা, এই যে লাল দালানে থাইকা এই যে নাদুস নুদুস শরীরটা তো কমে নাই, আরো বাড়ছে। ভাই লাল দালানে ছিলাম রাজার মতো, এই খুমাটা দেখলে সবাই ভয় পেয়ে যেত। ভাই মেহেদি, ভাই মেহেদি। মেহেদি, হ্যাঁ ভাই, কেমন আছো? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, তোমার বাইক কই? আমার বাইক তো ভাই গ্যারেজে। একজনে ঘাড়তে যাইবো, ঠিক আছে? তুমি বাইকটা নিয়ে আসো। বাইক নিয়ে আসবো, কিন্তু মানে ব্যাপার হয়েছে কি সাহেব ভাই, ওই বাইক তো এত রাতে আনা সম্ভব না, কারণ আমার গ্যারেজ জমা দিয়ে আসছি। ব্যাপার কি আবার? ব্যাপার স্যাপার কি ভাই? এক্ষুনি ফালাই দেবো এখন। তুমি ফোন দাও, ফোন দিয়ে বলো যে আমার কথা, আমার বাইকটা লাগবে। বোঝেন ভাইয়া, মানে আমি তো একটা মানুষের অন্য বাইক তো আমি ধরেন ভাড়ার বিনিময়ে নিয়ে চালাই, তাকে আবার জমা দিয়ে আসতে হয় সময় মতো, নাহলে তো ভাই। মেহেদি, জি, বাইকটা আমার লাগবে। তুমি যেভাবে পারো বাইক, সলিম খারার উপরে এখানে বাইক হাজির করবে। ব্যাপারটা ঠিক আছে ভাই। জি জি, এই এলাকায় ভাইয়ের কথার উপরে এই বন্ধু কেউ না করে নাই। আচ্ছা, আর তোর এত বড় সাহস, এখনই বাইক দেবি, নাহলে একবার ফালাই দেবো কয়ে দিছি। ঠিক আছে ভাই, আপনি রেগেন না ভাই, আমি দেখতেছি। ভাই সাহেব ভাই, আমি দেখি, আমি আজকে না পারলে আমি কালকে অবশ্যই নিয়ে যাবো, বাট আমি ট্রাই করতেছি ভাই, ট্রাই করো। হ্যালো বাবু, কি হয়েছে তোমার? তোমাকে 17 বার ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আরে বাবা, আমাকে ছিনতাইকারী ধরছিল, ওদেরকে মেরে টেরে এখানে আসলাম, মানে কিভাবে ফোন ধরবো আমি তোমার? চাপাবাজি করো আমার সাথে না? শোনো, আমি তোমার সাথে তো আজেরা কথা বলতে পারবো না। আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি আমার বাবাকে খুঁজে বের করো তাড়াতাড়ি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই বেয়াদব, কি বলতেছো তুমি? আমার বাবা মারা গেছে নাকি? আরে বাবু, এই কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে এই দোয়াটা বারবার পড়তে হয়। তুমিও পড়ো, আমিও পড়ছি, আমার শাশুড়ি আম্মাকেও পড়তে বলো। তোমাকে আমি খুন করব। আচ্ছা বাবা, হয়েছে। আমি আমার শ্বশুর আব্বাকে মাত্র 1800 সেকেন্ডের মধ্যে ধরে নিয়ে আসছি, হয়েছে? 1800 সেকেন্ড মানে হলো বাবু মাত্র আধা ঘন্টা। 1800 সেকেন্ড মানে হচ্ছে মাত্র হাফ অ্যান আওয়ার। আমি এর মধ্যে আমার শ্বশুর আব্বাকে তোমার কাছে নিয়ে এসে হাজির করছি, ওকে? এখন তুমি দোয়া পড়তে থাকো, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আপনি কই যান? কোচির বাসায়। আপনার নাম কি? দিলরুবা। ভাই কোচি। হ্যাঁ, কোচি দিনে দিনে কোচি হচ্ছে রে। দেখমু কালকে আছি না, কালকে দেখবো। আসি ঢুকছে না ভাই? ও কোচি।
ব্যাপার, তুমি কি আরো পাতলা হওয়ার চিন্তা করছো? কেন? এই যে পায়চারি। বাবার জন্য খুব টেনশন হচ্ছে মা। কেন? এই তোর বাবা কি কচি খোকা নাকি ছেলে ধরারা নিয়ে গেছে যে চিন্তা হচ্ছে? মা এত রাত হয়ে গেল, দেখো বাবা এখন পর্যন্ত বাসায় আসেনি। তো আসবে, এতে এত চিন্তা করার কি আছে? মা তোমাকে একটা কথা বলি। তুমি এমন কেন? তুমি বাবার সাথে এমন ব্যবহার কেন করো? বাবা সহজ সরল একটা মানুষ, তার সাথে তুমি এমন ব্যবহার করো না। বাবার চামচা। আরে এই সংসারটার জন্য আমি খেটে খেটে মরে যাচ্ছি, আমার জন্য বিন্দুমাত্র ফিলিংস আছে? হ্যাঁ, লাগবে না। যা ঘুমোতে যা, ওই হেঁটে হেঁটে আর তোকে শুকাতে হবে না, যা ঘুমোতে যা। নাম দিলরুবা। দিলরুবা? দিল আমার বাসায় ভদ্রমহিলাতে আসতে পারে না? আপনারা ভুল বলছেন। একটু আগে গেছে না? যেতে পারে, কারণ এখানে তো একজন অপদার্থ থাকে, জানেন কিনা জানি না, ওই যে কবি রিফাত চৌধুরী। মানে সে তো অনেক কবিতা লেখে, মানে কবিতা মানেই তো রোমান্টিজম, প্রেম, ভালোবাসা, এই সমস্ত যত রকমের অসামাজিক ব্যাপারগুলো তো সেই ঘটাতে পারে। ওই নিয়ে আসছে কবি, ঠিক আছে? আপনাকে বুঝতে পেরেছেন? রিফাতের বাড়িতে এসেছে কবি, কবিতা। হ্যাঁ, গাড় বাঁকা অপদার্থ যে থাকে। আমার ঠিক রিফাত আঙ্কেল, সালাম আঙ্কেল। মেহেদি মেহেদি মেহেদি? ওই যে হাতে মেহেদি দেয়? আমি তো চুলে মেহেদি দিতাম, আমার চুল লাল। না না না, আপনার চুল ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল আপনি এখানে কি করছেন? আচ্ছা মেহেদি, জি, আমার জীবনের পথ কোন দিকে গেছে? ভালো আছেন ভাই? আপনার সাথে একটু কথা ছিল, বুঝতে পারি। ভাইয়া চিনতে পারছেন ভাই? না তো ভাইয়া চিনতে পারেন না ভাইয়া? ভাইয়া আপনার মনে থাকবে ভাইয়া যে কিছুদিন আগে যে একটা মেয়ে ঘটিত যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলো ভাইয়া, সেখানে ভাইয়া আমরা ছিলাম ভাইয়া, আপনি আমাদের লাঠি দিয়ে দৌড়েছিলেন ভাইয়া। ও, ওই যে লাঠি নিয়ে তোমাদের দৌড়েছিলাম যে? জি ভাইয়া, ব্যাপারটা ওরকমই। তা কি ব্যাপার, তোমরা আবার আসছো, কি কোনো কিছু বলবা নাকি কোনো? তো আমরা তো পরে এই ব্যাপারটা উপলব্ধি করার পর আমরা বুঝতে পারছি যে এটা খুবই খারাপ। ভাই আমরা আপনার কাছে ক্ষমা চাইতে আসছি এই বিষয়টা নিয়ে, এটা যা করছে আমরা খারাপ করছি, তো ভাই সরি, আমাদের মাফ করে দিন। আমাদের বাসায় মা বোন থাকে, তারা যদি রাস্তায় চলাচলের সময় কেউ যদি টিচ করে তাদের, তো অবশ্যই এটা আমাদের অনেক খারাপ লাগবে। এই জন্য ভাই আমরা এটা বোঝার পর আমরা খুবই আপনাকে খুঁজতেছিলাম, আজকে পেলাম, এই জন্য আপনার সাথে শেয়ার করতে চলে আসছি। এবং আপনার যে টিচিং বিরোধী যে কার্যক্রম ভাই, এটা আমাদের অনেক ভালো লাগছে, আমরা এক হয়ে কাজ করার জন্য ভাই চলে আসছি ভাই। ভাই আপনি কি আমাদেরকে নেবেন না আপনার সাথে? যাক, খুব ভালো লাগছে তোমরা এটা রিয়েলাইজ করছো, এবং সবারই এরকম করা উচিত বলে আমি মনে করি। আর তোমরা যেহেতু আমার সাথে সম্পৃক্ত হতে চাইতেছো, তা আমি তোমাদের বলি, আমি বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কাজ বা আমাদের ঐতিহ্য যেগুলি হারায় যেতেছে, এর বিরুদ্ধে একটা কিছু করার চেষ্টা করতেছি আমার ক্ষুদ্র শক্তি দিয়ে। দুর্নীতি বিরুদ্ধে যেটা করতেছি, সেখানে তোমরা সেখানেও আশা করি তোমরা থাকবা। হ্যাঁ ভাই, আমরাও আসবো এবং আমাদের আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে আমরা সাথে নিয়ে আপনার কাছে আসবো, যাতে আপনার সাথে আমরা এই কাজটা করতে পারি। ভালো লাগছে খুব, তোমরা যে আসছো, অনুধাবন করছো যে তোমরা ভুল করছো, খুব ভালো লাগছে। ঠিক আছে ভাই, তাহলে আজকে উঠি ভাই। ভালো থেকো, ভালো থেকো। ওকে ভাই, খোদাফেজ, দেখা হবে। জানো ভাই। ওকে ভাই, ওকে।